রিমি ভালো করে গেটের নেম প্লেটটাতে চোখ বুলালো। বাড়ির নাম ক্ষণিকের বিশ্রামাগার। মানে কি, এই বাড়িতে সবাই কি ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে আসে? গেটে বড় সাইনবোর্ডে লেখা বাগান হইতে সাবধান, ফুলে হাত দেওয়া নিষেধ, লোকে কুকুর হইতে সাবধান লেখে এখানে বাগান লেখা। এ বাড়িতে টিউশনি করতে আসার প্রথম দিনেই রিমের মাথা এলোমেলো। এ বাড়ির ভাবসাব সে কিছুই বুঝতে পারছে না। গেটের দারোয়ান কাঁদো কাঁদো গলায় বলল, এই বাড়ির বড় সাহেব আব্দুস সালাম সাহেবের শরীর খারাপ। তার মানে কি রিমি কি চলে যাবে? আব্দুল সালাম সাহেবই তো রিমিকে অ্যাপয়েন্টমেন্ট করেছে এখানে। দ্বিধাদ্বন্দ্ব ভাবতে ভাবতে রিমি গেট দিয়ে ভেতরে ঢুকলো। বড় লনে সুন্দর বিশাল বাগান, বাগানের মাঝখানে সবুজ মার্বেল পাথরের ফোয়ারা, বাগান বাহারি ফুলে ভরা। রিমি ফিস ফিস করে বলল, ও আল্লাহ গো, এটা তো জান্নাত। রিমি বড় দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকেই হতবাক। এ যেন পুরো বিশাল মিউজিয়াম। সোফা থেকে শুরু করে ঝাড়বাতি সব ইউনিক ডিজাইনের। একটা শ্বেতপাথরের বিশাল পদ্ম ফুল কর্নারে রাখা, তার পাশেই অ্যাকোরিয়াম, বিশাল পেন্ডুলামের একটা কাঠঘড়ি। সোফার রং দেখে মনে হলো স্বর্ণের। রিমি বসলো না ভয়ে। জীবনে অত দামি সোফা সে দেখেইনি, আর বসবে? নিজের ঘরে হাতল ভাঙা চেয়ার আর পায়া ভাঙা টুল ছাড়া সে কী বা আর দেখেছে? অবশ্য যে বাড়িতে একজন প্রাইভেট টিউটারকে ইন্টারভিউ করে চিঠি দিয়ে চাকরিতে ডাকা হয়, সে বাড়িতে যে বিশাল কিছু হবে রিমি আগেই ধারণা করেছিল, কিন্তু এত জাঁকজমক হবে তা কল্পনাও করেনি। এক কোনায় জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাদা শার্ট কালো প্যান্ট পরা মাঝারি বয়সের একজন লোক এসে বলল, আপনি কে? জি, রিমি সুলতানা। আমায় গৃহশিক্ষক হিসেবে ডাকা হয়েছে। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। লোকটা তার নিজের পরিচয় দিল। আমি ম্যানেজার হাফিজউদ্দিন, BA। আসুন আপনার ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেই। তবে আজ পড়া হবে না, বড় স্যার অসুস্থ, ওনার প্রেশার হাই। রিমির পেট পাক দিয়ে উঠল। যে বাড়ির ম্যানেজার BA সে বাড়িতে SSC পাস গৃহশিক্ষক কেন নিয়োগ করা হলো কে জানে। রিমি মনে মনে বলল, আল্লাহ, চাকরি যেন টিকে যায় আমার। 12 দিনে 4000। এত ভালো বেতন সে অন্য দুটো টিউশনের একত্রেও পায়নি। রিমি ভীতমুখে ম্যানেজারের পেছন পেছন হাঁটতে লাগলো। দোতলা সিঁড়ির কাছে যেতেই মধ্যবয়স্ক মতন একজন মহিলা রাগী স্বরে ম্যানেজার সাহেবকে ডাকলেন, হাফিজ, এই তোমার বড় বড় ট্যাংরা মাছ, এগুলো তো অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। সারা বাজারে মাছ নিয়ে এসেছো নাকি? লাকি বুয়ার কোমর ব্যথা কাটবে কে? ম্যানেজার সাহেব মাথা নিচু করে হাত কষলে কথাগুলো শুনলেন। তারপর বিনীতভাবে বললেন, ম্যাডাম, এই যে রিঙ্কু ঝিঙ্কুর নতুন টিচার, এই যে টিচার ম্যাম, ইনি বড় ম্যাডাম এ বাড়ির, মিসেস রেহানা সালাম। ইমি তড়িঘড়ি করে সালাম করতে যেয়ে কদমবুচি করে ফেললেন। রেহানা হতচকিত হয়ে গেলেন। নাম কি তোমার? জি, রিমি সুলতানা। ট্যাংরা মাছ কাটতে পারো? রিমি বিস্মিত চোখে একবার ম্যানেজার সাহেবের দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, জি পারি। রেহানা আঁচল টেনে মুখ মুছলেন। তাহলে এসো, আমাকে সাহায্য করো। এমনি তো তোমার ছাত্ররা আজ পড়বে না, তাদের দাদু অসুস্থ, তারা এটা সেলিব্রেট করছে। রিমি কনফিউজড, এটা কি টিউশন না বুয়ার কাজ? আচ্ছা, এরা তো বলেছিল প্রথম দিনে 1 মাসের টাকা অ্যাডভান্স দেবে, মাছ কাটলে দেবে তো? কাজ রিমির কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো টাকা। টাকা পেলেই রিমির প্রাণ বাঁচে। আজ রিমির চাল নিয়ে যাওয়ার কথা। সকালের পর দুপুরবেলা কারোরই খাওয়া হয়নি। রিমির বড় আপার এটা 6 মাস চলছে প্রেগনেন্সির। সে বেশিক্ষণ উপোস থাকতে পারে না, একটু পরপরই খায়। কথায় কথায় বলেন, আমি তো মরে যাবো রে রিমি। জিব্বা ভালো মন্দ রুচিতে চাই, খাওয়াতে আফসোস মিটুক, মরে গেলে তো মুক্তি পেলি। এদিকে দোকানদার বাকি চাইলে এমনভাবে তাকায় যেন সে রিমিকে গুলি করে মেরে ফেলবে। এমনিতেই দোকানে অনেক দেনা। এসব ভাবতে ভাবতে রিমি মুখ তেতো হয়ে এলো। কি ব্যাপার মেয়ে, দাঁড়িয়ে কেন? মাছ কাটতে বেলায় পেস্টিজে লাগলো? তোমার প্রতিদিন 2 ঘন্টা ছাত্র পড়িয়ে বেতন নেবার কথা, সেই বেতন যদি 1 ঘন্টা মাছ কেটে পাও, আপত্তি? রিমি দীর্ঘশ্বাস ফেলে কাঁধে ব্যাগটা নামিয়ে রেখে বলল, কোথায় মাছ? ওই তো কিচেন বারান্দায়। রিমি বিষণ্ণ মুখে মাছ কাটতে বসলো, সাথে রেহানাও কাটছেন। রিমি মাছ কেটে অভ্যাস আছে, কুটনো বাটনা রান্না এসব তো তার জনম সঙ্গী।
এতবারই বাড়ির ভেতরে ঢুকে একটু মাছ কেটে যদি টাকা পাওয়া যায় ক্ষতি কি? কেউ তো আর বাইরে থেকে দেখছে না রিমি ভেতরে কি করছে। রিমি মাছ কেটে ধুয়ে বাকি সবজিও কেটে দিল। রেহানা খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো চমৎকার কাজে। বুঝলে মা, এ বাড়িতে কেউ কাজের না, সব আছে খাবার তালে। সকাল সন্ধ্যা এদের রেডিমেড নাস্তা খাবার চাই। এদের অত্যাচারে কোনো বুয়া টেকে না বেশি দিন, কিন্তু আমি টিকে গেছি। আমি হলাম গিয়ে এবারের বান্দা বুয়া। কবুল বলে এসেছি তো, তাই যেতে পারি না। রিমি এর ফাঁকে কয়েকটা টমেটো কেটে দিয়ে বলল, ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে করলে বেশ হয়। দু পেঁয়াজি তো কয়েক ফালি টমেটো দিতে পারেন। রেহানা কিছুটা জড়তা কিছুটা আকতির হাসি হেসে বললেন, তুমি করে ফেলো না প্রিপারেশনটা। রিমির অধৈর্য লাগলো খুব, তাও হাসি মুখে বলল, আচ্ছা করে দিচ্ছি। তার টাকার দরকার, ভীষণ টাকার দরকার। আর সে বাকি চাইলে দোকানদার বেটা পাক্কা 2 ঘন্টা বসিয়ে রেখে তারপর দেবে। গত মাসে 2700 টাকা সে এখনো দিতে পারেনি। রিমি রান্নাঘর থেকে এসে ক্লান্তভাবে ড্রয়িং রুমে দাঁড়ালো। বড় ম্যাডাম আসছি বলে ওপরে গেছেন। 10 মিনিট হয়ে গেল, এখনো আসেননি। তবে কি তিনি ভুলে গেছেন? অ্যাডভান্সের টাকা কি সে পাবে না? টেনশনে আর কষ্টে রিমির বুকে দলা পাকিয়ে কান্না এলো প্রায়। এরই মধ্যে রেহানা নিচে এলেন। রিমি, তুমি কিন্তু খেয়ে গেলে পারতে। প্রতিদিন পড়াতে এসেই রান্না করতে হলো। তুমি কি খুব রাগ করেছো? জি না ম্যাডাম, ইটস ওকে, ঘরের কাজই তো। বসো, 1 কাপ চা অন্তত খেয়ে যাও। রিমি কি টাকাটার কথা বলবে? না থাক, আজ না হয় সে ধার করবে কারোর কাছ থেকে। কার কাছ থেকে করবে? মুকুল আন্টি, তিনি কি দেবেন? রিমি ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, চা খাবো না ম্যাডাম, আজ যাই আমি। সোমবার এসে ছাত্রদের সাথে কথা বলবো। ওরা কই এখন? আছে, উপরে খেলছে হয়তো। দুইটাই বদের হাড্ডি, বুঝলে? কোনো টিচারই এদের পড়াতে পারে না। মায়ের মতো বাউন্ডুলে হয়েছে দুইটাই। রেহানা তারপর একটা সাদা খাম বাড়িয়ে ধরে বললেন, এই যে ধরো, তোমার অ্যাডভান্সের টাকাটা রাখো। রিমির আনন্দে চোখে প্রায় পানি চলে এসেছে। রিমি খামটা হাতে নিয়ে টুপ করে আবার রেহানার পা ধরে কদম বুসি করে ফেললো। আজ কত চিন্তার হাত থেকে সে বেঁচে গেল। আপ্লুতি কণ্ঠে বলল, রান্নাঘরের যে কোনো কাজে আমার হেল্প লাগলে বলবেন ম্যাডাম, আমি করে দিব, সমস্যা নেই আমার। রিমি মনে মনে বলল, আপনি তো আমার মায়ের মতো, যে কোনো কাজ আমি করতে রাজি, টাকা দরকার শুধু। গেট পেরিয়ে বাইরে এসে রিমি খামটা খুললো। টাকাটা গুনতে গিয়ে তার চক্ষু ছানা বড়া। এ কি, এতে 8টা 1000 টাকার নোট? মানে কি, ম্যাডাম কি ভুলে দিয়ে ফেললেন? রিমি চট করে আবার ফিরে গেল বাসায়। রেহানা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হয়েছে, আবার এলে যে? ম্যাম, এখানে টাকা বেশি। আমায় 1 মাসের অ্যাডভান্সের কথা বলা হয়েছিল, 4000, এখানে 8000 যে। তো কি হয়েছে, 2 মাসে দিয়েছি অ্যাডভান্স। টিউশন পড়াতে এসে মাছ কেটেছো, রান্না বান্না করেছো। আমার মনে হলো নিশ্চয়ই টাকার তোমার ভীষণ দরকার ছিল, না হলে মাছ কাটার কথা শুনেই চলে যেতে। এই জন্যই দিয়েছি। যাও তাড়াতাড়ি বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল তো। রিমির একবার ইচ্ছে করলো রেহানাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলবে, কিন্তু সাহসে কুলালো না। বড়লোক মানুষ, রিমির মতো মেয়ে তাদের গায়ে ঘষবে, তা মানায় না। রিমি মহা আনন্দে বাড়ির পথ ধরলো। আজ রিক্সা নিলে কেমন হয়? তার সাথে পুরো 8000 টাকা আছে। বাড়িতে এসেই মায়ের মুখে রিমির প্রথম যে কথাটা শুনতে হলো, রিমিরে, সিমির বুক ব্যথা করছে দুপুর থেকেই, একটু ওষুধ টষুধ যদি। কলতলায় ক্লান্তভাবে বসে রিমি হাতে সাবান মাখতে মাখতে বলল, মা, এই অবস্থায় ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়ানো যাবে না। অত ডাক্তার লাগবে না, এমনি ওষুধ এনে দিই, যা হবার হবে। বুকে ব্যথা তোমার গ্যাস্ট্রিকের থেকেও হতে পারে। দুপুর থেকে খালি পেট, হয়তো গ্যাস হয়ে গেছে। ভাত করে দাও, মাছও তো এনেছি। মা তাও পাশে দাঁড়িয়ে রইলেন। রিমির অসহ্য লাগছে, সারাদিনে বড় ক্লান্ত সে। রিমির মা নাসিমা সুলতানা বড্ড কাঁদুনে মানুষ। যে কোনো ছোটোখাটো বিষয়ে কেঁদে ফেলার তার অসাধারণ প্রতিভা। তিনি এখনও সে প্রতিভা দেখাচ্ছেন। রেডি হতে বলো আপ্পাকে, ডাক্তার দেখিয়ে নিয়ে আসি বরং। ডাক্তার যে দেখাবি, টাকা আছে? রিমি জবাব দিল না, খিদে পেট চোচো করছে তার। মা, রান্নাটা করো তাড়াতাড়ি, এসেই ভাত খাবো আমি। মা ইতস্তত করে বললেন, নতুন কাপড় কিনলি যে? নতুন কাপড় না মা, পুরাতন। 20 টাকি কাপড় বলে এগুলোকে। অতি বড় লোকেরা যে কাপড় 2 দিন পরে ফেলে দেয়, সেই কাপড় ফুটপাতে 20 টাকা পিসে বিক্রি করে। টাকা ছিল হাতে, নিয়ে এলাম তাই। বড় আপাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে রিমি একটা মোবাইলের ব্যাটারি কিনলো। মোবাইলটা চালু করতে হবে। বড়লোক বাড়ির টিউশন বলে কথা, এরা ফোন নাম্বার চাইতে পারে যখন তখন। বড় আপা রোগীর মতো কুই কুই করে বললেন, রিমিরে,
কেজি আপেল কিনা রে, পেটেরটা তো কোনো পুষ্টি পাচ্ছে না। রিমি বিরক্তি চূড়ান্ত নিয়ে আপেল কিনলো। বড় আপা এক হালি কমলাও কিনলেন। রাস্তার পাশে বেবি শপগুলো পেরিয়ে যাওয়ার সময় দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বললেন, রিমি কই সেটা কাপড় যদি কিনে রাখতে পারতাম বাবুর জন্য। জিনিসপাতির দাম যেভাবে বাড়ছে, কাপড় চোপড় তো দাম বাড়ছে কয়দিন পরে তো। রিমি অনেকটা ধমকের গলায় বলল, আপা তুমি তো সব সময় বলো বাবু হবার সময় তুমি মরেই যাবে। আপা এসব কাপড় চোপড় বাবুকে পরালে দেখবেই বা কে? বাদ দাও, ফালতু টাকা খরচ। বড় আপা সারা রাস্তা কেঁদে গেলেন নিশ্চুপ। ঘরে এসে রিমি আর ভাত খেলো না, খিদে মরে গেছে। ফর্ম ফিল আপের ডেট কি দিয়ে দিয়েছে? কাল শিউলির কাছে খোঁজ নিতে হবে একবার। নাসিমা ক্রমাগত মেয়েকে ডেকে যাচ্ছেন। এই রিমি, রিমি ভাত খাবি না? ওঠ ওঠ, এই রিমি। রিমি জবাব দিল না, ভীষণ ঘুম পেয়েছে তার। রেহানা পেপার পড়ছিলেন। সারাদিন কাজের চাপে তার সকালের খবরের কাগজ রাতে পড়তে হয়। আব্দুল সালাম সাহেবের প্রেশার এখন নর্মাল। তিনি পাশে বসেই মহানন্দে টিভিতে একটা ওল্ড ইন্ডিয়ান মুভি দেখছেন। লিনা দরজায় দাঁড়িয়ে বললেন, বাবা আসবো? লিনা আব্দুল সালামের দুই ছেলের মধ্যে বড় ছেলের সোহানের স্ত্রী। লিনা প্রাইভেট ব্যাংকে জব করে। চাকরির জন্য প্রায় তাকে বাইরে থাকতে হয়, রাত করে ঘরে ফিরতে হয়। এসো বৌমা, বসো এখানটায়, দারুণ একটা মুভি হচ্ছে। বাবা আমি মাত্র এলাম, চেঞ্জ করিনি এখনো। ভাবলাম আপনি যদি আবার ঘুমিয়ে পড়েন, কথাটা সারতে এলাম। সালাম সাহেব টিভির ভলিউমটা লো করতে করতে বললেন, কি কথা মা? শোয়েব নাকি ওইখানেই জয়েন করছে? শোয়েব আব্দুল সালাম সাহেবের ছোট ছেলে। স্থাপত্য বিদ্যায় পাশ করেও তার প্রধান কাজ ঘরবাড়ির দেয়ালে রং করা। প্রতি মাসে একবার করে সে তার ঘরের রং বদলায়। আব্দুল সালাম অবজ্ঞার স্বরে বললেন, তাই তো বললো। বাবা ওসব বিসিএস টিসিএস করে লাভ নেই, মফস্বলে পৌঁছতে হবে। স্যালারি দিয়ে ফার্স্ট ক্যাটাগরির। রেহানা গলার স্বর যথাসাধ্য কঠিন করে বললেন, বৌমা সোহানও বিসিএস করেছিল, তুমি বারণ করে ঢাকায় প্রাইভেট জবে সেটেল করলে। শোয়েবকে অন্তত ছাড়ো, ওর মাথাটা খেও না। লিনা মিষ্টি করে হেসে বলল, মা শহরে থাকার মজাই আলাদা, ঢাকায় তো না খেয়ে থাকলেও শান্তি। তাছাড়া বিয়ে টিয়ে করতে গেলে। রেহানা না শোনবার ভান করে পেপারে মনোযোগ দিলেন। লিনা হাসলেন শুধু। বাবা রিঙ্কু ঝিঙ্কুর নতুন টিচার মেয়েটা কেমন? আজ নাকি এসেছিল? রেহানা মনে মনে দুঃখ পেলেন। বৌমাটা যে কি, শ্বশুর অসুস্থ, কই তার শরীরের কথা একটু জিজ্ঞাসা করবে, তা না নিজের বাচ্চার টিচারের কথা জানতে। হায় রে সম্পর্ক। রেহানা পেপারে চোখ রেখেই বললেন, বেশ ভালো টিচার, বললো আজ প্রথম তো পড়াবে না, আর শুধু দূর থেকে অবজার্ভ করে চলে গেল। লীলা একটু শঙ্কিত হয়ে বলল, এটা টিকবে তো মা? কোনো টিচারই তো দ্বিতীয় দিন টেকে না। আব্দুল সালাম আশ্বাসের স্বরে বললেন, এই মেয়েটা পারবে, ধৈর্য ধরে পড়াবে। এই মেয়ের কাছে এই চাকরি সোনার হরিণ, সে যে কোনো উপায়ে দুষ্টু দুটোকে সিস্টেমে ফেলবেই। লীনা চলে যেতে যেতে বলল, সিস্টেমটাই দরকার বাবা, না হলে অত কম একাডেমিক কোয়ালিফিকেশনের টিচার দিয়ে পড়া হয় নাকি? যাই মা। রেহানা পিছু ডাকলেন, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো বৌমা, আমি খাবার বাড়ছি। আমি খাবো না মা, ডিনার করেই এসেছি। গুড নাইট মা। লীনা বেরিয়ে যেতে আব্দুল সালাম একটু রূঢ়ভাবে বললেন, শোয়েবের কথাটা বৌমাকে ওভাবে কেন বললে? রেহানা জবাব দিলেন না। ক্ষণিকের বিশ্রামাগারে পড়ানো শুরু করার এই কয়েকদিনে রিমির জীবন তেজপাতা। ছাত্র দুটো দুনিয়ার তেদর। এরা এক এক দিন এক এক বেশ ধরে থাকে। আজ কোন বেশ ধরেছে কে জানে। রিমি মাঝে মাঝে মনে হয় এই দুটোকে পিটিয়ে তক্তা করা উচিত। এদের পড়ানোর চাইতে রান্না বান্না করা অনেক সহজ। যেদিন রিমি রান্না বান্নার কাজ থাকে রিমি যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিমি ঘরে এসে বসেই ডাকলো, রিঙ্কু ঝিঙ্কু কোথায়? তাড়াতাড়ি এসো, দেখে যাও ম্যাম তোমাদের জন্য কি এনেছে। রিঙ্কু ঝিঙ্কু মহানন্দে খাটের তলা থেকে বেরিয়ে এলো। ইয়েস ম্যাম। রিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও মাই গড, এসব কি? আজ আমরা ভালো সেজেছি, সুন্দর হয়েছে না ম্যাম? রিমি বিষণ্ণভাবে তাকালো। ইচ্ছে করছে দুটোকে শটান দুটো চড় দিতে। ভুতুরে চেয়ারা করে বসে আছে শয়তান দুটো। সাদা ক্রিম লাগানো, মুখে চোখের ধারের অংশে কালো গোল করা। রিমি রিঙ্কু ঝিঙ্কুকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বলল, বাহ, আফ্রিকান ভাল্লুক লাগছে দেখতে। আজ আমরা পড়বো না ম্যাম। রিমি মনে মনে বলল, তোরা কবেই পড়িস রে খাটাসটার দল।
তোদের পিটিয়ে ছাল তোলা দরকার। আচ্ছা তাহলে আজ আমরা কি করব? ভাল্লুক ভাল্লুক খেলবো। ম্যাম তুমি কি ভাল্লুক সাজবে? রিমি ঘড়ি দেখলো, মাত্র 10 মিনিট পেরিয়েছে, 2 ঘন্টা কিভাবে কাটাবে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে ভাল্লুকই সাজা যাক। রিহানা চিন্তিতভাবে রিঙ্কু চিঙ্কুর ঘরে উকি দিলেন। রিমিমা একটু রান্নাঘরে। ও আল্লাহ, এ কি অবস্থা! ম্যাডাম ভাল্লুক সেজেছি, 1 মিনিট আমি মুখ ধুয়ে আসছি। মুখ ধুতে হবে না, জাস্ট 20 মিনিটের কাজ। ফিরনিটা করে দিয়ে যাও একটু, গেস্ট এসেছে কয়েকজন, আমি নামাজ পড়ে আসছি। রিমি ব্যাগটা নিয়েই রান্নাঘরে এলো, উড়নাটা গাঢ় করে চুলোর ফিরনি নাড়তে থাকলো। বাহ কি চমৎকার ঘ্রাণ। সোহেব রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, বুয়া সকাপ সাজাতে পারবে আমার ঘরে? রিমি মুখ কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো। মেরুন টি শার্টের সাথে ব্লু হাফ প্যান্ট পরা একটি চমৎকার ছেলে দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে মুখে রং মাখামাখি, বোধহয় রং মিস্ত্রি। সোহেব তখনই আতকে উঠে ভয়ার্ত কণ্ঠে বলল, ও মাই গুডনেস, হু আর ইউ? হাউ টেরিবল, হোয়াট ইজ দিস? মুখে কি? রিমি দুঃখী দুঃখী গলা করে বলল, ভাল্লুক, আফ্রিকার জঙ্গল থেকে এসেছি। সোহেব আতঙ্কিতভাবে রান্নাঘর থেকে সরে এলো। বুয়া ভাল্লুক হলো কিভাবে? আফ্রিকার ভাল্লুক এখানে কেন আসবে? রেহানা ডিনারের পর ডেজার্টের মতো করে একটু ফিরনি বাটিতে নিয়ে সোহেবের ঘরে এলেন। সোহেব টেবিলের ওপর পা তুলে বসে লো ভলিউমে শ্রীকান্তর গান শুনছে। এই ছেলেটা গান শুনে মনোযোগী হয়, চেয়ারে দুলতে দুলতে নয়, একদম কান খাড়া করে, যেন সে গভীর মনোযোগে লিরিকটা মুখস্থ করছে। রেহানা ঘরে ঢোকার সাথে সাথেই সোহেব বলল, মা বুয়ার কি হয়েছে বলো তো? ভাল্লুক সেজে বসে আছে কেন? রেহানা পাশে বসে বাটি থেকে চামচে করে সোহেবকে ফিরনি খাইয়ে দিতে দিতে বললেন, ইচ্ছে করেছে তাই সেজেছে। তোর যেমন এই বোটকা টুপিটা মাথায় দিয়ে মাঝে মাঝে ঘর রংচং করে রং মিস্ত্রি সাজতে ইচ্ছে করে তেমন। সোহেব বিরক্ত চোখে তাকালো। অতঃপর এই জবাবে সে সন্তুষ্ট হয়নি। রেহানা হাসলেন। তুই কি ভাবলি? সোহেব পানির গ্লাসটা থেকে এক চুমুক পানি খেয়ে বলল, জয়েন করবো, আরো আস্তে ধীরে মা। এর আগে একটা ট্রিপ দরকার, সমুদ্রের দিকে আসি, চলো মা। রেহানা আঁচলে সোহেবের মুখের কোণাটা মুছিয়ে দিতে দিতে বললেন, আমি পিথিলার ব্যাপারে বলেছি। সোহেব মিউজিক প্লেয়ারটা অফ করে ফিরনির বাটিটা নিজের হাতে নিয়ে চামচে করে রেহানার দিকে এগিয়ে ধরে বলল, মা সৌন্দর্য খুব তুচ্ছ ব্যাপার জেনেও কিন্তু আমরা সৌন্দর্যকে ভালোবাসি। এই যেমন ধরো ময়ের কোনো কাজে লাগে না, তাও ভালোবাসি। পৃথিলার সুন্দরী ব্লিয়ান, তাও কোনো কালেই আমার তাকে বিশেষ মনে হয়নি, মনে হয়েছে সব ছক করা। দেখি হা করা তো। রেহানা ছেলের হাত থেকে ফিরনি মুখে নিতে নিতে বললেন, মেয়েটা তোকে পাগলের মতো পছন্দ করে, এত বছর ধরে চেনে তোকে, তাছাড়া দেখতে ভালো, বুদ্ধি ভালো। এটাকে পছন্দ বলে না মা, এটা একটা ঘর, বোকা বোকা জেদের ঘর। 2 দিন পরেই পাশ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বের হবে, কত যোগ্যতার। সোহেব মাকে পানি খাইয়ে দিতে দিতে বলল, আমি আকার ইঙ্গিতে অনেকবার না বুঝিয়েছি মা, পৃথিবী বোঝেনি, তাই এত দূরের পোস্টিংয়ে ভালো লাগছে। রেহানা ছেলের চুলগুলো আদুরিভাবে এলোমেলো করে দিলেন, ভালোবাসা আর মমতাপূর্ণ চোখে তাকালেন। কি সুন্দরী না লাগছে সোহেবকে, বড় বড় চোখে কি গভীর বাচ্চামো। গেঞ্জি একটা পরেছে, পেট বেরিয়ে আছে, ছোট্ট সাইজ নিশ্চয়। টি শার্টের পেটের ধারটা টেনে দিতে দিতে রেহানা বললেন, জামা কাপড় তো আরো একটু লম্বা পরতে পারিস নাকি রে? তোর হাইট কত রে সোহেব? সোহেব হেসে বলল, 6 ফুট 3। ওর জন্যই তো গার্লফ্রেন্ড হয়নি কেউ আমার। রেহানা হেসে ফেললেন, আমি জানি তোর কটা ছিল। ওটা তো মা ওয়ান সাইডের। হ্যাঁ আমি নই, প্রেম ও সংসার ওইসব অনেক ধৈর্যের ব্যাপার, ওইসব আমার দ্বারা হবে না। সোহেব মায়ের হাতটা গালে শুয়ে বলল, হ্যাঁ এত কেন ইনসিকিউর ফিল করছো মা? চাকরি হলো বলেই আমি একদিনে বড় হয়ে যাইনি, আমি এখনো বিয়ের কথা ভাবিনি। যখন ভাববো তোমায় সবার আগে বলবো মা। রেহানা গভীর ভালোবাসায় সোহেবের গালে হাত বুলালেন। সোহেব ফিস ফিস করে বলল, আমি তোমাকে প্রমিস করছি মা, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। রেহানা আহ্লাদি গলায় বললেন, যা পাগল ছেলে, মাকে প্রমিস করতে হয় না রে। রেহানা নিশ্চিত মনে সোহেবের ঘর থেকে বের হলেন। যাক যাক, পিথিলার সমস্যা মিটল। মেয়েটাকে একদমই পছন্দ না রেহানার, উগ্র চলাফেরা, কটকটা সাজ, বেহিসাবি খরচ, তাছাড়া বড় বৌমার কাজিন, দুটোই মিলে সংসার গিলে নিত একেবারে। বড় ছেলেকে চাকরির পরপরই বিয়ে দিলেন, বৌমা এসেই সব লাপাত্তা করে দিল।
তার এতদিনের শ্রম যত্ন আদর কিছুই না। সোহানের সাথে কথাই হয় না এখন ঠিক মতো। রেহানার মাঝে মাঝে খুব ইচ্ছে করে বলতে, এই দেখ মা ডালের চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়েছে, খাবি সোহান? নেহা কর। প্রায় অফিসে যাওয়ার আগে রেহানার ইচ্ছে করে সোহানের হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলতে, কিছু খাস তোর ইচ্ছে মতো। সে আর হয় কই, ছেলে লক্ষ টাকা বেতন পায়, বৌমাও টাকা ছড়াছড়ি, মায়ের 100 টাকার কি দরকার? রেহানা শাড়ির আঁচলে চোখ মুছলেন। এই ছেলে মেয়েরা কেন যে বড় হয়, ছোটই তো ভালো ছিল। সব এসে মায়ের কাছে চাইতো। রিমি একটার পর একটা পেপার সিরিয়াল করছে। নাজিমা বিরক্ত মুখে মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন। ঘরে এক ফোঁটা সয়াবিন তেল নেই। রাতে রান্না কি করে হবে? রিমি কাগজ ভাঁজ করতেই ব্যস্ত। নাজিমার ধৈর্য বাঁধ ভেঙে গেল। কি এত জরুরি কাগজ তোর, বল তো রিমি? এখনই না গোছালে হবে না? কাগজ না মা, বই। শিউলির বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওর মোবাইলে ছবি তুলে নিলাম, এগুলো প্রিন্ট করলাম, এখন সাবজেক্ট ওয়াইজ মেলাচ্ছি। বই কিনলেই তো পারতে, এত ঝামেলা। 4200 টাকার বই মা, 530 টাকায় কেল্লাফতে পাস করার ব্যবস্থা করে ফেলেছি মা। বই কিনে টাকা নষ্ট করার কি মানে হয় বলো? নাজিমা আবার কান্না শুরু করলেন। আর কত কষ্ট করবি বল? আমাদের জন্যই তোর এত টানাটানি, কেন যে মরণ হয় না। রিমির মেজাজ খারাপ হয়ে গেল। মাথা ধরে আছে দুপুর থেকেই। রিমির ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আর কি লাগবে মা? কোনো সবজি নেই ঘরে, চা পাতা, চিনি, দুধ। সিমির সকাল বিকাল চা চাই। রিমি মুখটা আয়নায় দেখে চুলটা বেনুনি করতে করতে বলল, গত মাসে ইলেকট্রিসিটি বিলটা দেওনি কেন মা? এ মাসে গত মাসেরটা সহ। নাজিমা রিমির দৃষ্টি এড়াতে একটু দূরে গিয়ে বললেন, এত মাস হয়ে গেল, সিমির একবার আল্ট্রাসোনোগ্রাফি করা তো দরকার ছিল, তাই দিয়ে। মায়ের কথা শেষ না হতেই রিমি বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে রিমির মনে হলো বৃষ্টি হবে। আকাশ সাজ করা। ইস, ছাতা হাতে বেরোনোর দরকার ছিল। সোয়েব গ্লাস ওয়াইপারটা আরো স্পিড করে দিল। ঝুম বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না। 15 মিনিটের টানা বৃষ্টিতে এই রাস্তার বেহাল দশা। রাস্তার অধিকাংশ জায়গায় ড্রেনে পানিতে ওভারফ্লো করেছে। পানি হলে যেন রাস্তার গর্তের সংখ্যা বেড়ে যায়। সোয়েব চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, হ্যাঁ, ঢাকার রাস্তা হাই হেট ইউ। মিস্টেকটা তখনই হলো। সোয়েব সাথে সাথেই গাড়িটা পেছনে নিল। দরজাটা খুলে দ্রুত নেমে এগিয়ে গেল। মেয়েটা পড়ে গেছে, হাতের ব্যাগের সব ছড়িয়ে পড়া। সবজি আর ডালের ব্যাগ ছিঁড়ে পানির তলে সব ধুয়ে যাচ্ছে। ইস, আচ্ছা, এত ঝুম বৃষ্টিতে ভিজে মেয়েটা একলা পথে কেন এত জিনিসপাতি বাজার করছে? বাজার করা কি এতই জরুরি? বৃষ্টির এত ঠান্ডা, গা ভিজানো পানি, বাচ্চা মেয়েটা এরকমভাবে কেন বেরিয়েছে? লম্বা চুলের বিনুনিটা পুরোটাই রাস্তার ময়লায় আটকে গেছে। সোয়েব প্রায় চিৎকার করে বলল, এই যে আপু, আমার ভুল হয়েছে, সরি। ঝুম বৃষ্টিতে কথাও ঠিকঠাক শোনা যাচ্ছে না। রিমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রাস্তার নোংরা পানিতে পুরো শরীর মাখামাখি। ওড়নাটা তার চিপতে চিপতে হঠাৎ চোখে নিজের কেনা জিনিসপত্রের দিকে তাকালো রিমি। সব শেষ। দুধের প্যাকেট আর তেলটা নেওয়া যাবে। রিমি তুলতে যাওয়ার আগেই সোয়েব কুড়াতে লাগলো। রিমি এবার সোয়েবের দিকে খেয়াল করলো। ছেলেটা অফ হোয়াইট টি শার্টের সাথে জিন্স পরে আছে, হাতে ভীষণ দামি একটা ঘড়ি। বৃষ্টির মধ্যে ভিজে ছেলেটার ঠোঁট কাঁপছে। ছেলেটা কি ড্রাইভার গোছের? এত দামি কাপড় চোপড়? না, আচ্ছা, মুখটা এত চেনা লাগছে, আগে কি কোথাও দেখেছে? মনে পড়ছে না। সোয়েব বিনীতভাবে যথেষ্ট করুণ স্বর করে বলল, আপু, আমারই দোষ, আপনি আমার সাথে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। রিমি বিরক্ত কণ্ঠে বলল, না লাগবে না। প্লিজ আপু, আমি দেখছি। গাড়ির চাকার পানের সিটে চমকে তাকিয়ে আপনি পড়ে গিয়েছিলেন। সোয়েব লজ্জিতভাবে রিমির বাজারের ব্যাগটা নিয়ে গাড়ির এপাশের দরজাটা খুলে দিল। বৃষ্টির ঝাপটায় বাইরে দাঁড়ানোই মুশকিল। এই ভরা বৃষ্টিতে এরকম শুনশান পথে কোনো মেয়ে এভাবে একলা চলে কখনো? রিমির চূড়ান্ত রাগ হচ্ছে। আবার বাজার করতে হবে, সব গচ্চা গেল। আপু, দাঁড়িয়ে আছেন যে, প্লিজ আসুন। আপনি কোথায় যাচ্ছিলেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। মিথ্যা ফর্মালিটি সুরে রিমি বলল, না ঠিক আছে, আপনি যান। শুধু আপনি কেন নেমে এলেন? এসব কিছু না, রাস্তায় চলতে গেলে। প্লিজ আপু, আসলে ঝুম বৃষ্টিতে আমি ভালো ড্রাইভ করতে পারি না। রিমি মনে মনে বলল, কত দরদ দেখানো হচ্ছে। শালা নবাবী গাড়িওয়ালা, গাড়িতে উঠলে তো আর 980 টাকা গজব করে দিয়ে এখন লিফট দেওয়া।
বোকলার বোকলা। নিজের রাগ আর ভেতরে থাকলো না রিমির, তাও কোনো রকমে বলল, এই ভিজে গায়ে গাড়িতে উঠবো না আমি বলছি তো ভাইয়া, আপনার কোনো দোষ হয়নি, প্লিজ আপনি যান, কিছু হয়নি আমার, প্লিজ যান। রিমির গলার স্বরে কি একটা যেন ছিল, সোয়েবের লাগলো খুবই। মা রাগ করে বকে দিয়ে যেতে বললে বুকে যেমন লাগে ঠিক তেমনই। ছেলেটা গেলেই রিমি বাঁচে, রাস্তায় পড়ে যাওয়া 2-1টা আলু বেগুনও পোড়ানো যাবে। চিনির ব্যাগটা কি আস্ত আছে দেখতে হবে। সোয়েবের জেদি গলায় বলল, আপনার জন্য আমিও তো ভিজে গেছি, আমি যদি ভিজে গায়ে গাড়িতে বসতে পারি আপনি কেন নয়? বললাম তো আমি দুঃখিত আপু, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। রিমি আর কথা বাড়ালো না, সোয়েবের সামনেই কিছু তোলবার মতো জিনিস কুড়াতে বসলো। বৃষ্টি বাড়ছে, পানির তরে সবই ভেসে যাবে না হলে। সোয়েবের কেন যেন হঠাৎ খুব করে রাগ লাগলো, একটু অন্যরকম, একটু ঘোরের মতো, একটু অনুভূতির বাইরের কিছু। সোয়েবের বাজারের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল ড্রেনে। কচুর বাজার। রিমির হাতটা শক্ত করে চেপে ধরে প্রায় টেনে হেসড়ে গাড়িতে তুললো, দুম করে চিটে বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। রিমির গলা শুকিয়ে দম বন্ধ হয়ে এলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরকম ভদ্র একটা ছেলে এরকম করতে পারলো? এরাই কি সেই বড়লোকের ছেলেগুলো যারা নেশা করে মেয়েদের? রিমি আর ভাবতে পারলো না। সোয়েব গাড়িতে বসে চাবি দিতেই রিমির কান্না ধরে আসা গলায় নিজেকে যথাসম্ভব ঠিক রেখে শক্ত কণ্ঠে বলল, ভাই আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, সরি, আপনার পায়ে ধরছি ভাই। বলেই সোয়েবের পায়ে ধরলো। সোয়েব প্রায় ধাক্কা দিয়ে রিমিকে উঠিয়ে শক্ত করে বসিয়ে সিট বেল্ট আটকে দিল। নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে দেখিয়ে বলল, একদম চুপ আপু, কোনো কথা না, গাড়ি চালানোর সময় চালকের সাথে কথা বলার নিষেধ। রিমি এবার আর কান্না আটকাতে পারলো না, চোখের পানি পড়ছে পড়ুক, বৃষ্টিতে এমনি গাল ভেজা, ছেলেটা বুঝবে না। শুধু ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না তার ভয় করছে। রিমির দাঁতে দাঁত চেপে কাঠ হয়ে বসে রইল। মেয়েটাকে এভাবে জোর করে গাড়িতে তোলা কি ঠিক হলো? জোর করে উপকার হয় কখনো? সোয়েব কণ্ঠস্বর কোমল করার চেষ্টা করলো, আপু আপনি কোথায় যাবেন? আসলে আমার মেজা, ও মাই গড, হ্যালো শুনতে পাচ্ছেন? মাথাটা এমন এলিয়ে পড়ছেন কেন? ঘুমিয়ে পড়েননি নিশ্চয়ই? 1 মিনিটই। নাসিমা মেয়ের অপেক্ষায় অস্থির হয়ে আছেন। এতক্ষণ লাগে বাজার করতে? বৃষ্টি তো কি হয়েছে? এরকম বৃষ্টিতে তো রিমি কতই ভিজে ফিরেছে। সিমি বিরক্তভাবে এসে বলল, মা মেয়ের অপেক্ষা বাদ দাও, সরিষার তেল দিয়ে বেঁধে ফেলো তো, আমার খালি পেটে থাকা একদমই নিষেধ। রাগে দুঃখে নাসিমার মুখ তেতো হয়ে আসছে। সারাক্ষণ খায় খেদো ভূত একটা। তা রাঁধবো কি? শুধু ভাত হবে। ডিম ভাজা করে ফেলো না মা, ডিম আছে দেখলাম করে। নাসিমা নিতান্ত অনিচ্ছা নিয়ে রান্নাঘরের দিকে রওনা হলেন। জানলাটা একটু ফাঁক করে দেখলেন, বাপরে বাপ, বৃষ্টি থামবার কোনো নামই নেই। এখন আবার শুরু হয়েছে বাতাস, ঝড়ের লক্ষণ পুরোই। নাসিমা দীর্ঘশ্বাস ফেললেন। যার পুরো জীবনই ঝড়ের, তার ঝড়ে কি ভয়? আসুক ঝড়, শুধু রিমে ফিরে আসুক তার আগে। সোয়েব কি করতে পারে এখন? লোকজন ডাকবে, হাসপাতালে নিয়ে যাবে, বা আশেপাশে কোথাও, নাকি বাসায়? সোয়েব ঘড়িতে সময় দেখে নিয়ে চিন্তিতভাবে মনসুরের নাম্বারে ডায়াল করলো। ডাক্তার ছেলে নিশ্চয়ই কিছু বলতে পারবে। প্রথমবারে রিং মনসুর রিসিভ করলো না, দ্বিতীয়বারে ধরলো। হ্যালো মনসুর। হ্যালো সোহেব, একটু পরে ফোন কর না দোস্ত, আমি ক্লিনিকে এখনো ভীষণ বিজি। দোস্ত রাখিস না, শোন জাস্ট 2 মিনিট, মহা বিপদে পড়ে গেছি, মেয়েটা ফেন্ট হয়ে গেছে। মনসুর একটু চুপ করে থাকলো। তার বড় আজব লাগছে। সোয়েব আর মেয়ে মানে কি? কোন মেয়েটা? আরে একটা মেয়ে, গাড়িতে তুলে বসলাম, এখন বেহুশ, মুখে পানি ছিটালাম, কাজ হলো না, শরীরও কাঁপছে। ইয়ার কি করার আর জায়গা পাস না? গাড়িতে তুললি আর অমনি বেহুশ হয়ে গেল? কোন মেয়ে? আর বলতো, তুই হঠাৎ মেয়ে গাড়িতে তুলতে গেলি কে? তুই ক্লিনিকেই তো, আমি আসছি। সোয়েব আর কথা বাড়ালো না, ফোন রেখে দিল। ভিজে গায়ে মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলা, কি জানি কি হয়। সোয়েব খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। এখনই ক্লিনিক পৌঁছাতে হবে তাকে, এখনই। তার আগে শুকনো কাপড় দরকার মেয়েটার জন্য, কিনতে হবে। গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিল সে।
মঞ্জুরের সব আজব লাগছে। সোয়েব মেয়ে কিছুই বুঝতে পারছে না সে। সোয়েব তো চারিত্রিক বৈশিষ্ট্যে অত্যন্ত গুড বয়। তাহলে সিমি ভাত খেতে বসেই বলল, মা ডিমের লবণ দাওনি কেন? কি বিষাদ লাগছে, ছি। এইটা ডিম বাজি ঠিকঠাক করতে পারো না? নাসিমার মাথা ব্যথা করছে, ঘরে ঔষধও নেই, রাত 8টা বেজে গেছে, রিমি এখনো ফেরেনি, বৃষ্টিও তো একটু ধরে এসেছে। তাহলে মেয়েটাই কি কোনো বিপদ হলো? মোবাইলটাও সাথে নেয়নি। নাসিমা কি খুঁজতে বের হবেন? কোথায় খুঁজবেন? সিমি খাওয়া শেষ করে বিছানায় শুতে শুতে বলল, মা রিমিটার কাণ্ডজ্ঞান দেখছো, এখনো ফেরোনি। ভালো মেয়েরা কি এত রাত অব্দি বাইরে থাকে বলো? নাসিমা জবাব দিলেন না। একটু সংসার চালাই বলে এত সাহস হয়েছে দেখছো রাত বিরাত ঘুরে ফেরা? মা আজ আসলে কিন্তু। নাসিমা অস্পষ্ট স্বরে বললেন, ফেরার দরকার কি? এই বাড়িতে ফিরলে তো তার লাভ কি? দুটো হাতি এই বাচ্চা মেয়েটার উপর। ঘরে আসলেই শুনতে হয় এটা নেই সেটা নেই। আমরা তো আছি শুধু বসে বসে গিলতে। ভালো হয়েছে আর না ফিরো। সিমি নাসিমার কথা শুনেই রেগে গেল। মা কথাগুলো তুমি আমায় বলছো তো? ঠিক আছে, বাবুকে হতে দাও, মরে যাব তো বললাম। 2 ভাত খাই বলে এত কথা শোনাচ্ছ তো? পেটে বাচ্চা নিয়ে তো কেউ কাজ দেয় না মা। গার্মেন্টসে আমি ঠিক চাকরি করব দেখো। এই তো বললি মরে যাবি, এখন আবার গার্মেন্টসে চাকরি করবি বলছিস? তোর তো কথা ঠিক নেই দেখছি। সিমির রাগ এবার কান্নার বিলাপে পরিণত হলো। তোমরা তো সবাই চাও আমি মরে যাই, পেটের বাচ্চা বলে পড়ে আছি এখানে, না হলে তো আমরা। নাসিমা বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে গেলেন। তার কিছুই ভালো লাগছে না। 9:30 বেজে গেছে, বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার আকাশ, আবারও বৃষ্টি নামবে মনে হচ্ছে। নাসিমার বুকের ভেতরটা চিৎকার করতে চাইছে। এশার নামাজ পড়া হয়নি। অজু করতে করতে নাসিমা বিড়বিড় করে বললেন, আল্লাহ গো, মেয়েটারে তুমি কোনো বিপদে ফেলো না। তোমার কাছে আমি খুব কম জিনিস চাই, যারে তুমি রিমির মতো মেয়ে দিয়েছো। তার আর বেশি কি বা চাইবার আছে? আল্লাহ গো, মেয়েটারে কোনো কষ্টে ফেলো না। মেঘ ডাকছে এবার। নাসিমা দৌড়ে কলতলা থেকে ঘরে গেলেন। নামাজে বসে নাসিমা নামাজ পড়তে পারলেন না, ক্রমাগত কেঁদে গেলেন। ও ঘরে সিমি বিলাপ করে চেঁচাচ্ছে। চেঁচাক, নাসিমা গেলেন না, জায়নামাজেই বসে রইলেন। সোয়েব মঞ্জুরের চেম্বারে বসে আছে। রিমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে টেম্পারেচার অত্যন্ত কমে গিয়ে দাঁতে খিল ধরে গিয়েছিল। সাডেন শকে প্রেশার ফল করে গেছে। তবে এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 24 ঘন্টা একটু অবজারভেশনে রাখতে হবে। শরীর অত্যন্ত দুর্বল। মঞ্জুর পুরোই অবিশ্বাসী চোখে সোয়েবের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো, তুই বলতে চাচ্ছি তুই মেয়েটার কিছু করিসনি? আজই প্রথম দেখলি? সোয়েব রোবটের মতো মাথা নাড়ালো। আচ্ছা, তুই আমায় কি গাধা ভাবিস সোহেব? একটা মেয়ে এমনি এমনি? আমার তো মনে হয় প্রচুর ধস্তাধস্তি করেছিস। ভিকটিমের পুরো গায়ে কাদা ময়লা ছিল। সোয়েব চুপ করে থাকলো। গত 1 ঘন্টা ধরে মঞ্জুর তাকে এভাবে পুলিশের মতো জেরা করছে। দেখ দোস্ত, তুই আমাকে সত্যিটা বল। পরে যদি মেয়েটা জেগে উঠে ভুয়া জবাববন্দি দেয়, থানা পুলিশ হতে পারে। দেখ, তোরা দুজনেই গা ভেজা ছিলি। তুই যেরকম ছিলি গল্প বানিয়ে বলছিলি। সোয়েবের সব অসহ্য লাগছে। মঞ্জু সোয়েবের স্কুলের বন্ধু। ইন্টারমিডিয়েট পর্যন্ত দুজন একসাথে ছিল। কত ঘনিষ্ঠ। তার নিজের এই আপন বন্ধু তাকে আজ এমন ভাবছে। পৃথিবীর এমন নিষ্ঠুরতার রূপ তাকে দেখতে হচ্ছে ওই মেয়েটার জন্য। একবার সুস্থ হোক, তারপর থাপ্পড় মেরে মেয়েটাকে ঠিক করতে হবে। ফট করেই বেহুশ। দুনিয়াটা কি বেহুশখানা নাকি? মঞ্জু চেয়ার ছেড়ে সোয়েবের কাছে উঠে এলো। সোয়েব ডান হাতটা চেপে ধরে বলল, দেখ দোস্ত, তুই আমাকে পুরোটা খুলে বল। কতটুকু কি হলো আমি সব কভার দিব। ভয় পাস না। এসব কেসে সাহসী সব, বুঝলি? প্রুফ ভ্যানিশ করা আমার বা হাতের খেলা। হয় এরকম একটু আধটু ইচ্ছা আসলে। আচ্ছা, মেয়েটা তো চরম দোস্ত, পেলি কিভাবে? সোয়েবের ইচ্ছে করছে মঞ্জুরের গালে ঠাস করে একটা চড় দিতে।
সোহেব পুরো ঘটনাটা এই কিছু সময়ে অন্তত 4 বার মনসুরকে বলেছে। পুরো সত্য ঘটনা মনসুরের কাছে আজগুবি লাগছে। মনসুর ঘটনাটা কিছুতেই বিশ্বাস করছে না। সোহেবও হাল ছেড়ে দিল, তাই বিরস মুখে বলল, দোস্ত এখানে আরও 2 সেট কাপড় আছে মেয়েটার জন্য। আমার কি এখানেই থাকতে হবে আর কতক্ষণ? তুই তাহলে বলবি না, পরে থানা পুলিশ হলে কিন্তু দেখ দোস্ত, উকিল মোক্তার আর ডাক্তার এদের কাছে কিছুই লুকাতে নেই, বুঝলি? সোহেব হাই তুলতে তুলতে বলল, গাড়িতে তুলে মুখ চেপে ধরলাম। দরজা খুলে মারল দৌড়। বৃষ্টিতে ভিজে 10 মিনিট দৌড়ে ধরে আনলাম আবার। এনেই টাইট করে হাতটা বেঁধে তখনই জ্ঞান হারিয়ে ফেলল। মনসুরের হাত ধরে সোহেব আর একটু রহস্যময়ভাবে বলল, সুন্দরী মেয়ে, বৃষ্টিতে একা পেলাম, মন মানল না, কিন্তু কিছুই করতে পারি নাই রে দোস্ত। এর আগেই মনসুরের মুখে বিজয়ের হাসি। আমি জানতাম দোস্ত, বুঝলি? দিনে 100টা রুগী ডিল করি, আর আমি বুঝবো না? তবে রাস্তা থেকে মেয়ে তোলাটা ঠিক হয়নি, রিক্সি হয়ে গেছে বেশি। সোহেব মাথা নেড়ে সায় দিল। মনসুর কলম হাতে বিজ্ঞের মতো নাড়াচাড়া করতে করতে বলল, শোন, এসব ব্যাপারে লিঙ্গ দরকার, বুঝলি? আমার একজন আছে, খলিল ভাই, শাখারি পট্টিতে বাসা। ফোন করলেই ফ্রেশ কালেক্ট করে দেয়। স্কুল গার্ল থেকে হাউস ওয়াইফ সব আছে। তোর লাগবে? আমি তো ধারণাই করিনি। এরপর থেকে আমাকে ফোন করবি, বুঝলি? সোহেব এবারও মাথা নাড়ালো। পৃথিবী কত আজব। তার বিলিয়ন ডাক্তার বন্ধু ভেতরে এমন একটা নর্দমা আছে, কে জানতো? কই, তাকে তো দেখে মনে হয় না ভেতরটা এত কালো, এত কুৎসিত। সুন্দর সত্যটা বিশ্বাস করানো কত কঠিন, আর নোংরা মিথ্যা মানুষ কত সহজেই বিশ্বাস করে ফেলে। কি আশ্চর্য। মঞ্জুর সামনে রাখা ফাইলটা খুলে নিয়ে বলল, কি রে, কি এত চিন্তা করছিস বলতো? মেয়েটা যেহেতু কিছু করিসনি তাহলে চিন্তা নেই। তবে যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু হেব্বি দেখতে। ফিগার তো কোনো ফ্যাট নেই। এদের অ্যাপিল খুব। আচ্ছা, রেজিস্টারে মেয়েটার নাম কি লিখবো বলতো? ফেক নাম হলে ভালো হয়। সোহেব এবার আগের নাই বেশি রহস্যময় আর করুণভাবে বলল, মাথা গরম ছিল, বুঝলি দোস্ত, নামও জিজ্ঞেস করা হয়নি। তবে আমি এখন ফেক নাম ওকে তোর কাজিন বলেই এন্ট্রি করিয়ে দিচ্ছি। সোহেব জবাব দিল না, নিজের দিকে তাকালো। চেঞ্জ করতে হবে তার। ভিজে কাপড়, গায়ে সব তাপমাত্রা টেনে শুকিয়ে যাচ্ছে প্রায়। তাছাড়া রাতে না ফেরার কথাটা বাসায় একটা ফোন করে মাকে বলা দরকার। সোহেব নিজের জন্য আনা কাপড়ের ব্যাগ আর মোবাইল হাতে নিতে নিতে বলল, আমি চেঞ্জ করতে হবে, ওয়াশরুমে যা দরকার। বলে চেম্বার থেকে বেরিয়ে এলো। চেঞ্জ করে ফোন সেরে আবার ভেতরে যেতেই সোহেবের দিকে তাকিয়ে মনসুর প্রশান্তির হাসি হাসলো। নাইস শার্ট তো। তুই তো দেখি রোগীর টেনশন নিয়েও ভালো শপিং করে ফেললি। ঠান্ডা লেগে যাবে তাই আর কি। দোস্ত, 1 কাপ চা দিতে বলতো, ঝটপট। মনসুর সোহেবের পেটে চাপড়ে দিয়ে হেসে বলল, চা আসছে। বলেছি একটা বাচ্চা মেয়ে, ভয় পেয়ে গেছে তাই। তোর তো তাড়াহুড়ো বেশি, সব ঝটপট। ম্যাচিওর ওমেন হলে ভালো হয়, সামলাতে পারবি ঠিকঠাক। আমি নেক্সট উইকে একটা বুক করে দিব। সোহেব ক্লান্ত গলায় বলল, আমি মেয়েটাকে একটু দেখে আসি দোস্ত। মনসুর টেবিল গোছাতে গোছাতে বলল, যা, বামে গিয়ে 307 নাম্বার কেবিন। তবে খবরদার, নো হ্যাকিং পাকিং। ক্লিনিকে আমার একটা ইমেজ আছে, আর আমি আধা ঘন্টার মধ্যেই বেরোবো। কেবিনের ভিতরে ঢুকেই সোহেবের ভেতর কেঁপে উঠল। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আজ তার জন্য হাসপাতালে? কি অসুখে পরিবেশ। সোহেব গাঢ় দৃষ্টিতে রিমের মুখের দিকে তাকালো। সুন্দর সাধারণ চেহারার মিষ্টি মুখ, অত ফর্সাও না আবার চাপাও না, যেন অ্যাকুরেট উজ্জ্বল। এর বেশি হলে বেমানান লাগতো খুব। খাড়া নাকের মাঝামাঝি ছোট্ট তিল, ঘন কালো পাপড়ি চোখে, ভুরু দুটো এলোমেলো ল্যাপটানো, ডান চোখের নিচেও আর একটা তিল। সরু ঠোঁটের ওপরের ভাগটা আহ্লাদি রকমের আদুরে, এজন্য চেহারাটা আলাদা অন্যদের থেকে। থুতনিতে একটু গর্ত মতো, কপালে দুদিক থেকে চুলের শুরু, লম্বা বেনুনিগুলো চুলগুলো একপাশে সিথিনে সাইড করা। বুদ্ধদেব বসুর নায়িকারা কি অত সুন্দরী ছিল? নিশ্চয় না। এই এত মিষ্টি মেয়েটার বুদ্ধি তো গাধার চাইতেও কম, আর সাহস তো বিড়ালের মতো। সোহেবের আবার রাগ লাগলো। ভিতর ডিম, ফাজিল মেয়ে, ফুডুরানো একটা। সোহেব মনে মনে ভেবে ফেললো, মেয়েটাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে নিয়েই প্রথমে যে কাজটা করতে হবে তা হলো একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ঠাটিয়ে কয়েকটা চড় মারা।
প্রথম চর বৃষ্টিতে বেরোনোর জন্য, দ্বিতীয় চর বাজার করার জন্য। এই মেয়ের বাজারে কি দরকার? এই মেয়ে ঝুম বৃষ্টির সন্ধ্যায় বারান্দায় বসে বৃষ্টি দেখবে, চুল খুলে নীল সাদা জামা পরে হাঁটবে, আর মাঝে মাঝে হাত বাড়িয়ে একটু বৃষ্টির পানি হাতের মুঠো করে নিয়ে গালে মাখবে। তৃতীয় চর শোয়েবের কথা না শোনা। মনসুর উকি দিল। কি বন্ধু ক্যাঙ্গারু, আটকে গেছো নাকি আবার? শোয়েব সাইডের টুলটায় বসতে বসতে বলল, আমি এখানে অপেক্ষা করছি, মেয়েটা জাগলেই আমি কথা বলে নেব সাথে সাথে। বুঝিসই তো, ঝামেলা করতে পারে, পরে দেখা যাবে তুই ফেসে গেলি। মনসুর ভয় আর আশ্বাস দুটো মেশানো দৃষ্টিতে মাথা নেড়ে সম্মতি দিল। আমি আপাতত গেলাম দোস্ত, দরকার হলে ফোন করিস, চলে আসবো। হেড নার্সকে বলা আছে কাউকে রুমে অ্যালাউ করবে না আমি ছাড়া। মনসুর চলে যেতে শোয়েব রিমির বেডে আলতো হেলান দিয়ে চোখ বন্ধ করলো। ঘুম পাচ্ছে তার, গাঢ় ঘুম। রিমির ঘুম ভাঙলো রাত প্রায় 3টার দিকে। ঘুম ভাঙার পর সে যে দৃশ্যটা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তাকে একজন জাপটে ধরে ঘুমোচ্ছে। লোকটার ভারী নিঃশ্বাস পড়ছে রিমির গালে মুখে। ভয়ে রিমির আত্মা শুকিয়ে গেল, চিৎকার বেরোচ্ছে না গলা দিয়ে। মৃদু আলোতে সে লোকটাকে ঠিক দেখতেও পাচ্ছে না। এটা কোথাকার ঘর, সে কোথায় আছে এখন? রিমি নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে ঠেলে ধরে গলার স্বর কোনো রকম টেনে বলল, আপনি কে? কে আপনি? শোয়েব ধরফর করে উঠল, দ্রুত উঠে গিয়ে লাইট জ্বালালো। আর রিমি তখনই মানুষটার পুরো মুখটা দেখতে পেল। ইয়েস, মনে পড়েছে, এই ছেলেটাকে তো রিমি ক্ষণিকের বিশ্রামাগারে দেখেছিল। রং চং মাখা, আচমকা ঘুম ভাঙায় শোয়েবের চোখ জ্বলছে। নিজের দিকে তাকিয়ে শোয়েব আরও হতভম্ব হয়ে গেল। ইন্নালিল্লাহি, সে আছে খালি গায়ে? শার্ট কখন খুললো সে? শোয়েব মনে মনে দোয়া পড়তে আরম্ভ করলো। আর কিছু কি করেছে সে? শার্ট কোথায়? শোয়েব বেডের পাশে ফ্লোর থেকে দ্রুত শার্টটা তুলে নিয়ে পড়তে পড়তে বলল, আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপু, আমার দ্বারা একটার পর একটা ভুল হচ্ছে কেন আজকে। রিমি নিজেকে সামলে উঠে বসলো। শোয়েব কাকুতি মিনতি সুরে আবারও দুহাত জোর করে বলতে শুরু করলো, বিশ্বাস করো না আপু, আমি এই টুলে বসে ঘুমাচ্ছিলাম, বিছানে কী হয়ে চলে গেলাম তাই তো বুঝতে পারছি না। আপনি হয়তো আমায় খুব খারাপ ভাবছেন, আসলে আমার মেজাজ আমি নিয়ন্ত্রণ করতে পারি না বলেই আজ এই অবস্থা। বিশ্বাস করুন, আমি বোকাটে গুন্ডা নই, আমি একজন আর্কিটেক্ট, আমার নাম শোয়েব, আমার বাবা একজন নামকরা। তাড়াহুড়ো করে বোতাম লাগাতে গিয়ে শোয়েব এলোমেলো বোতাম আটকালো শার্টের। রিমির লজ্জা ও অস্বস্তি লাগছে, ভীষণ লজ্জা। ছেলেটা তাকে পুরো গভীর করে জড়িয়ে ধরে শুয়েছিল। ছেলেটার নাক মুখ রিমির গলার কাছে ছিল, অর্ধেক ওপর হয়ে লেপ্টে শোয়া। এর মাঝে একটা হাত ছিল। ছি! রিমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। খুব নিচু আওয়াজে বলল, আমার বাড়ি যেতে হবে, মা হয়তো ভীষণ চিন্তা করছে, স্যালাইনটা খুলে দিতে বলুন প্লিজ। বলছি বলে শোয়েব ব্যস্তভাবে দৌড়ে বেরিয়ে গেল। হসপিটালের ঝক্কি ঝামেলা সেরে ভোর 5টা নাগাদ শোয়েব রিমিকে নিয়ে তার বাড়ি পৌঁছালো। রিমির মা বারান্দায় বসেছিল। রিমি শোয়েবকে কিছু না বলেই চুপচাপ সোজা ঘরের ভেতরে চলে গেল। শোয়েব অপ্রস্তুত হয়ে পড়ল। নাসিমা বিব্রতভাবে বললেন, আপনি আসুন ভেতরে, আসুন। রিমি রাতে ফেরেনি বলে আমি চিন্তায়। শোয়েব নাসিমার পেছন পেছন ঘরে এলো। যে ঘরে এসে সে বসেছে সে ঘরে আসবাবপত্র বলতে একটা বিছানা, একটা ছোট্ট 4 পায়ার টেবিল আর 2টো চেয়ার। বিছানার স্ট্যান্ডে কাপড় চোপড় অজস্র। সমস্ত জিনিসগুলো জীর্ণ ও পুরনো, কিন্তু আশ্চর্যের ব্যাপার সবই পরিষ্কার পরিচ্ছন্ন। শোয়েবকে বসিয়ে নাসিমা ভেতরে চলে গেলেন। তার মাথায় কিছুই ঢুকছে না। রিমি এত সুন্দর একটা ছেলের সাথে গাড়ি করে, মানে কি? কোথায় ছিল ছেলেটা? কি রিমির পূর্ব পরিচিত? রিমি কলতলায় গোসল করছিল। নাসিমা পাশে গিয়ে বললেন, ছেলেটাকে কি দিই বলতো, গাড়িতে কিছুই নেই। রিমি জবাব দিল না, চুপচাপ গা ঘষেছে। নাসিমা আবারও বললেন, বসে আছে তো, নাস্তা পানি তো কিছু দেওয়া দরকার নাকি রে? রিমি গায়ে পানি ঢালতে ঢালতে বলল, বসিয়েছে কেন মা? বসবার তো কোনো দরকার নেই, চলে যেতে বলো। নাসিমা কলতলা থেকে ঘরে চলে এলেন। মুড়ি দেওয়া যায়, সাথে পানি। নাসিমা শোয়েবের সামনে মুড়ির বাটিটা রাখতে রাখতে বললেন, আসলে রিমি তো কখনো এরকমভাবে রাতে বাইরে থাকেনি, আমার ঘুম হয়নি, ভাবলাম বিপদ বুঝি হলো মেয়েটার। শোয়েব কি বলবে বুঝতে পারছে না, বললেই বা বিশ্বাস করবে কি? তাও বাটি থেকে এক মুঠো মুড়ি নিয়ে মুখে পড়তে পড়তে শোয়েব বলল,
আসলে একটা ব্লান্ডার হয়ে গেছে বড়। রিমি আপুকে আমি গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময়ে। সোয়েবের কথার মাঝখানে রিমি ঘরে এলো। গামছায় চুল মুড়ানো, গা ভালো করে মোছা হয়নি, সবুজ জামার বিভিন্ন অংশ ভেজা, গাঢ় সবুজ ছোপ ছোপ হয়ে আছে, মুখের মধ্যে বিন্দু বিন্দু পানি জমে আছে, চোখের ভুরু এবার সমান গোছানো, ঘন পাপড়ির জন্য চোখ দুটোকে আরো গভীর দেখাচ্ছে। কোনো গয়না নেই, ওনার লেজটার জন্য মুখের কাজটা গয়নাময় হয়ে উঠেছে। থুতনির গতটা আরো নরম সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, লক্ষ্মী প্রতিমা দেখতে কেমন এরকম? এ কি, আপনি এখনো যাননি? 6টা বেজে যাচ্ছে তো। মা, ওনাকে কেন বসিয়ে রেখেছো বলো তো? সোয়েব থতমতো খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। সোয়েব একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে এলো। আর বেরিয়ে আসবার পরই মনে হলো রিমির চুলে বাঁধানো গামছাটা একটু ফুটো ছিল। রেহানায় কিছু ভালো লাগছে না। সোয়েবের জ্বরের বাহানায় পিতিলা মেয়েটা দুপুর থেকেই বসে আছে। এই সুযোগে মেয়েটা যদি সোয়েবের গায়ে মাথায় হাত বুলিয়ে ফেলে, এই চিন্তায় রেহানা এই বাহানায় সেই বাহানায় সোয়েবের কাছাকাছিই থাকছেন। রান্নাবান্না কিছুই করা হয়নি। রিমি মেয়েটাও আজ পড়াতে আসে না। ব্যাপার কি, সব ঝামেলায় একসাথে। উফ। রেহানা আবার সোয়েবের ঘরে এলেন। পিথিলা বিছানায় সোয়েবের ধার ঘেঁষে বসে বই পড়ছে। রেহানার গা জ্বলে উঠল। বুইড়া জোয়ান মেয়ে ছেলের গায়ে ছেলের সাথে ঘষাঘষি। রেহানা সোয়েবের কপালে হাত দিয়ে আটকে উঠলেন। ধুম ঝড় আদুলি গলায় ছেলেকে ডাকলেন, একটু উঠে বস না বাবা, গায়ে স্পঞ্জ করে দিই একটু। সোয়েব বাধ্য ছেলের মতো উঠে বসলো। রেহানার চোখে ইশারায় পিথিলাকে যেতে বললেন। পিথিলা হেসে বলল, থাকি না আন্টি, কি সমস্যা? এই শোয়েব, আমার সামনে খালি গা হতে লজ্জা করবে তোমার? সোয়েব মাথা নাড়ালো। পিথিলা বিছানায় সরে বসলো। রেহানা যথাসম্ভব পিথিলার চোখ আড়াল করে ছেলের গা মুছতে থাকলেন। সোয়েব অস্পষ্ট করে বলল, মা হাসতে দাও, লাগছে তো। পিথিলা এগিয়ে এসে বলল, আমি করে দিই আন্টি। রেহানা হাতের ভেজা তোয়ালেটা আরো টাইট করে আঁকড়ে ধরে বললেন, আমি করছি তো, তুমি বসো গিয়ে। পিথিলা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। গা মুছিয়ে সোয়েবকে শুয়ে দিয়ে রেহানা বেরিয়ে এলেন। পিথিলা সোয়েবের সিথিনের কাছে আবারও বসলো। তোমার বুকে এত সুন্দর তিল আছে, ইস, আমার তো দেখে নাক খুঁজতে ইচ্ছে করছিল। পিঠেও তো অনেক তিল, জ্বর কমুক, একদিন সব তিল গুনে দিব। সোয়েব কাঁথার ভেতর মাথা ঢুকিয়ে বলল, প্রীতি, তুমি বাতিটা নিভিয়ে বরং ভাবির ঘরে গিয়ে বসো, আমি ঘুমাবো এখন। কেন? আমি থাকলেই বা কি? আমি তো ডিস্টার্ব করছি না। তোমার নিঃশ্বাস নির্গত কার্বন ডাই অক্সাইড আমার ঘরের বায়ু দূষিত করছে, এটাই তো যথেষ্ট ডিস্টার্ব। পিথিলা কষ্ট পাওয়া অসহায় চোখে তাকালো। বাতিটা নিভিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, বিয়েটা হয়ে যাক বাবু সোনা, তারপর দেখবে এই কার্বন ডাই অক্সাইড তোমার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। পিথিলা সোয়েবের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ড্রয়িং রুমে এসে বসলো। সোয়েবের ঘরে যে তার বসা হয়নি জানুক সবাই। আব্দুল সালাম সাহেব বসে চা খাচ্ছিলেন। পিথিলাকে দেখে হেসে বললেন, হেই বিউটিফুল কুইন, তোমার কিং এর কি অবস্থা? একটু জ্বরে কুপকাত? পিথিলা সোফায় পা তুলে বসলো। মলিন মুখ করে জবাব দিল, জ্বর না অন্য রোগ, সারাক্ষণ শুধু কাঁথায় মুখ লুকিয়ে থাকা। বিয়ের পর এরকম করলে আমি কিন্তু তোমার ছেলেকে কঠিন মার মারবো, শক্ত মার। আব্দুল সালাম লাকি বোয়াকে ডাকলেন, পৃথিবী মামুনিকে এক গ্লাস লাচ্ছি দাও, মাথা গরম হয়ে আছে, আমি শোয়েবকে বকে আসি যাই। পিথিলা শব্দ করে হেসে বলল, তুমি কিভাবে আমার মনের কথা সবসময় বুঝে ফেলো আঙ্কেল, বলো তো? আব্দুল সালাম সাহেব জবাব দিলেন না, হেসে উপরে চলে গেলেন। পিথিলা আয়েশি ভঙ্গিতে কাত হয়ে সোফায় শুয়ে পড়ল। আজ রাতে সে বাসায় যাবে না। সোয়েবকে অসুস্থ রেখে সে কোথাও গিয়ে শান্তি পাবে না। ক্ষণিকের বিশ্রামাগারে রিমি পড়াতে এলো গুনে গুনে ঠিক 3 সপ্তাহ পর। রেহানা ম্যাডাম ফোন করে করে কান ঝালাপালা করে ফেলেছেন। শেষ অবধি বললেন না আসলে বাড়ি চলে আসবেন। বাধ্য হয়ে রিমির আসতে হলো তাই। তবে এতদিন যে রিমি আসেনি তা কোনো কারণ ছাড়াই, আসতে ইচ্ছে করেনি। এবারে সোয়েব ছেলেটার সাথে তার সেদিন এরকম বিশ্রী একটা ঘটনা হলো, সেটার জন্য একটু ভয় ছিল অবশ্য মনে। সোয়েব কি বাড়িতে এসে বলেছে সবাইকে? রেহানা ম্যাডামের ফোনে বোঝা গেল বলেনি এতদিনও, তাহলে নিশ্চয়ই আর বলবেও না। রিমি আজ আসলো প্রায় লুকিয়ে। সোয়েব ছেলেটা বাড়িতে নেই তো। সে খুব সাবধানে এসে রিঙ্কু ঝিঙ্কুর ঘরে ঢুকে পড়লো। রিঙ্কু ঝিঙ্কু ভালো কাপড় চোপড় পরে রেডি হচ্ছে। রিমি বসতে বসতে বলল, কোথাও যাবে নাকি তোমরা? রিঙ্কু ঝিঙ্কু জবাব দিল না। ইশারায় হোয়াইট বোর্ডে ডিরেক্ট করলো। সেখানে বড় বড় করে লেখা, ও রিমি আসো না কেন তুমি? রাগ করেছি আমরা, তুমি একটা ভোমরা। রিমি হেসে ফেললো, 2 হাতে কান ধরে বলল,
আর এমন হবে না, সরি, এই যে জিপ কাটলাম। রিমির কান ধরা থাকতেই ঘরে এলো হলুদ শাড়ি পরা অপূর্ব সুন্দরী একটা মেয়ে। মেয়েটার ছোট ছোট কাঁধ পর্যন্ত ব্রাউন ডাই করা চুল, কি ফর্সা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে চমৎকার ব্রাইট রেড লিপস্টিক, কপালে হলুদ টিপ, হলুদ শাড়ির সাথে ব্লাউজ পরেছে সবুজ। ইস কি মিষ্টি লাগছে দেখতে। হাতের চুড়িগুলো নিশ্চয়ই হীরের, পায়ে দামি হাই হিল। অত উঁচু জুতো পরে শুধু ফিল্মের হিরোইনরাই হাঁটতে পারে। এই মেয়ে কিভাবে হাঁটে? শাড়িটার পার পেছন দিকে ভাঁজ করে উঠে আছে। রিমির তাৎক্ষণিক ইচ্ছে করলো মেয়েটার শাড়ি ঠিক করে দেয়, কিন্তু দেয়া গেল না। এর আগেই চমৎকার মিষ্টি কণ্ঠে মেয়েটা বলল, হেই মিস, আমি পৃথিরা, রিঙ্কু ঝিঙ্কুর হবু ছোট মা। ভালো আছেন? রিঙ্কু ঝিঙ্কু একসাথে বলল, রিমি মিজ, ইনি আমাদের ছোট চাচার বউ হবেন। রিমি তখনও হা করে মেয়েটার দিকে তাকিয়ে। ইস, মেয়েটার গা থেকে কি সুন্দর ফুলের গন্ধ। আহারে, নিশ্চয়ই অনেক দামি পারফিউম। পিথিলা আবার বলল, হেই মিস, ভালো আছেন আপনি? এবার রিমির হুঁশ হলো, সানন্দে হাত বাড়িয়ে দিল। আমি রিমি, রিমি সুলতানা। পিথিলা রিমির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, জানি আমি, এরা বলে খুব আপনার কথা। আপনি আসেননি কেন এতদিন? আপনার ছাত্ররা তো অন্বেষণে যাবেই ভেবে ফেলেছিল। নিজের গায়ের ওড়নাটা গুছিয়ে নিতে নিতে রিমি আড়ষ্টভাবে বলল, এই তো একটু ব্যস্ত ছিলাম। ম্যাডাম, আজ তো আপনার স্টুডেন্টদের ছুটি লাগবে। আমরা বাইরে যাচ্ছি সবাই, বেরিয়ে টেরিয়ে একদম ডিনার করে। রিমি হেসে বলল, ছুটি মঞ্জুর করা হলো। পিথিলা এক হাত সামনে এনে মজা করার মতো করে বলল, আপনার যথেষ্ট দয়া গুরুমা। রিমি সশব্দে হেসে উঠল। রিমি রিঙ্কুর শার্টের কলার ভাঙতে ভাঙতে বলল, আপনারা সবাই যাচ্ছেন নাকি? রিমির কথার মাঝখানেই লীনা দরজায় দাঁড়িয়ে থেকে বলল, প্রীতি, হলো তোমার? তারপর রিমির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনিও চলুন না আমাদের সাথে, একটু শপিং মল ঘুরে আসবেন। আজ তো এমনিতেই আপনার পড়ানো নেই, ফ্রি তো নিশ্চয়ই। রিমির হিজিবিজি লেগে গেল। বাইরে বেড়াতে যাওয়া, শপিং, তাও এদের সাথে। কিন্তু মন তো চাইছেও, বড়লোকদের সাথে ঘুরবার মজাও নিশ্চয়ই বিশাল। আপনি সাথে থাকলে রিঙ্কু জিঙ্কুর ভালো লাগবে। তাছাড়া এতদিন পর এলেন, একটা সেলিব্রেশন। রিমি আগ্রহের সাথে লীনার দিকে তাকিয়ে বলল, আমার এই ড্রেস হবে ম্যাডাম? পিথিলা হেসে বলল, ড্রেস ইজ নো ম্যাটার, শেখ শাহিদ বলেছেন। পোশাক ইজ এ বাহুল্য, আর এই পোশাকেই আপনাকে খুব চমৎকার দেখাচ্ছে, একদম ফিটফাট। রিমি লজ্জিতভাবে হাসলো। পিথিলা যে কি বলে না, সুন্দর মেয়েদের সবকিছুই কত সুন্দর। এরা ঠাট্টা করলেও মনে হয় মিষ্টি কবিতা পড়ছে। তবে বেড়াতে বেরিয়ে একটা জিনিস রিমিকে খুব স্বস্তি দিল। পিথিলা মেয়েটা সারাক্ষণ সোয়েবকে ব্যস্ত রাখছে, এই গল্প সেই গল্প। রিঙ্কু ঝিঙ্কু ঝামেলায় রিমিকে সোয়েবের সামনে পড়তে হয়নি। কয়েকবার অবশ্য মুখোমুখি হবার কয়েকটা চান্স ছিল, রিমিও খুব কৌশলে এড়িয়ে গেছে। রিঙ্কু ঝিঙ্কুর ঝামেলার সাথে আছেন রেহানা ম্যাডামও। সব কিছুতেই এরা চারজন। রেহানা ম্যাডামের প্যান, এটা নিব না, ওটা নিব না, টয়লেট যাব একটু পর পর। 2 ঘন্টায় গিয়েছেন 6 বার। রিঙ্কু ঝিঙ্কুর প্যান, এটা খাবো ওটা খাবো, পুরো শপিং মলটাই খেয়ে ফেলার উপক্রম। লীলা ম্যাম কন্টিনিউয়াস সোহান স্যারের হাত ধরে আছেন, যেন মাত্র বিয়ে হয়েছে তাদের। সব শপিং ব্যাগ সোহান স্যারের হাতে। পিথিলা মেয়েটা সোয়েবকে ঘিরে রয়েছে। জিনিসপাতি কেনার মাঝে মাঝে কিছু একটা গল্প করে হাসিতে ফেটে পড়ছে। দুজনকে কি দারুণ মানিয়েছে। রিমি হঠাৎ মনে খুব খারাপ লাগলো। সিমিয়াপাকেও দুলাভাইয়ের সাথে এমন মানাতো। পাশাপাশি যখন হাঁটতো দুজনে, মনে হতো সোনাই সোহাগা। যতবার আপা দুলাভাইয়ের সাথে রিমি বাইরে গেছে, প্রতিবারই দুলাভাই রিমি সিমিকে এরকম কিছু না কিছু একটা কিনে দিয়েছেন। আজকে শপিংয়ে রিমিও একটা প্যাকেট অবশ্য পেয়েছে, তবে কি আছে তাতে, খুলে দেখা হয়নি। রিমি ভাবনার ছেদ পড়ল রেহানা ম্যাডামের ডাকে। তুমি কি খাবে বলো তো? এখানে তো দেশি কিছু রাধে বলে মনে হয় না। খিদে তখন রিমির পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। ভাত আর শুটকির ভর্তা হলেই 1 গামলা খাওয়া যাবে এমন অবস্থা। তারপরও যেন খাবার কোনো আগ্রহই নেই। রিমি এমনভাবে মুখ করে বলল, আপনারা যা খাবেন তাই। আমরা আর কি খাবো বলো? এখানে তো নুডলসরা কিছুই চিনতে পারছি না। আমাদের নুডলসই বলি, ওরা পোকামাকড়ের স্যুপ যা খায় খাক, কি বলো? রিঙ্কু ঝিঙ্কু একসাথে বলল, ওকে ওকে। রিমিদের ঠিক 2 টেবিল সামনে বসেছেন বাকিরা। রেহানা ম্যামের অবশ্য খাওয়া হলো না। নুডলস তিনি ঘাটাঘাটি করেই গেলেন, বিড়বিড় করলেন, কি না কি হোটেলের বাবা, বিদেশি শেফ সব, কোন হাতে ধরে কোন হাতে রাঁধে। টয়লেটের পর এরা পানি নেয় না, টিস্যু কে জানে, ছি থু।
রিমির এত খিদে ছিল নিজের প্লেটে পুরো নুডলস সে সাবার করে ফেললো। একদম শেষটুকু মুখে নিয়ে তার মনে হলো বড়লোকি ভদ্রতা হলো খাওয়ার পর প্লেটে একটু রাখা। রিমি তো রাখেনি। ও মাই গড! রিমি এদিক ওদিক তাকালো, সবাই যে যার মতো খাচ্ছে। রিমি খুব সাবধানে মুখেরটুকু বের করে প্লেটে রেখে দিল। যাক বাবা, ভদ্রতা রক্ষা হলো তাহলে। রাতে ফেরার পথে রিমি বারবার করে বলল, আমি একা পারবো যেতে। তাও পিথিলা জোর করলো, আমি আর সোয়েব আপনাকে নামিয়ে দিয়ে আসবো। ফেরার পথে রিমি বসেছিল পেছনে। সোয়েব কোনো কথাই বলল না। কথা হলো রিমি আর পিথিলার মাঝে। পৌঁছবার পর সোয়েব শুধু আস্তে গলায় বলল, এসে গেছি রিমি ম্যাম। রিমি নামবার সময় বলল, ধন্যবাদ শোয়েব ভাইয়া, আপনারা আমার জন্য এত রাতে কষ্ট করলেন। পিথিলা হেসে বলল, কষ্ট না, সুযোগ বলুন ম্যাম। এই যে আপনাকে নামিয়ে দিয়ে এখন আমরা একটু পার্সোনাল সময় বেশি পাবো, ইচ্ছে করেই তো এলাম। আজ তো প্রথমেই শোয়েব বেরোতেই চায়নি, এখন দেখুন এত রাতেও মহা উৎসাহে ড্রাইভ করছে। তারপর সোয়েবের দিকে আহ্লাদি গলায় বলল, তুমি ওনাকে ঘর পর্যন্ত দিয়ে আসো না শোয়েব। সোয়েব দীর্ঘ কণ্ঠে বলল, তুমি যাও প্রীতি, বসছি আমি। রিমি আঙ্গুলের ইশারায় বেস্ট অফ লাক দেখিয়ে একাই চলে এলো। আজ তার অনেকদিন পর ভালো লাগছে, ভীষণ ভালো। बिना तेरे न एक पल हो, न बिन तेरे कभी कल हो, ये दिल बन जा पत्थर का, न इसमें को हलचल हो, सनम पे हा इश्क पे हा, मिटा दूं लुटा दूं मैं अपनी खुदी कसम से, हा लुटा दूं मिटा दूं मैं हंसी थी आली रहम वाली, आली यार पे कुर्बा है सभी, आली मदद वाली, आली ये मेरी जान ये जिंदगी।